হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যায়? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। যাও, পাশের কথা বলে মন খারাপ করে লাভ নাই। যারা পাস করে নাই তারাও করে যাবে, সমস্যা কি? পড়াশোনা করলেই হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের রেজাল্ট তো অনেক ভালো। হুম। তো আজকে আমরা হচ্ছে ওই দিন পড়লাম হেড ইনজুরি। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, হেড ইনজুরি আমরা ডেফিনেশন পড়ছিলাম, পাশাপাশি কিছু টার্মিনোলজি পড়ছিলাম, তারপর ব্রেনের মেটাবলিজম পড়ছিলাম, কতটুকু ব্রেনে ব্লাড কতটুকু লাগে প্রতি মিনিট, অক্সিজেন কতটুকু লাগে, এগুলা পড়ছিলাম। আজকে আমরা পড়বো যে ক্লাসিফিকেশন অফ হেড ইনজুরি। এটা খুব কমনলি একটা আস্কিং কোশ্চেন যে ক্লাসিফাই হেড ইনজুরি অ্যাকর্ডিং টু জিসিএস। জিসিএস মানে হলো গ্লাসগো কোমা স্কেল। এটা আমি একটু পরেই পড়াবো। তো গ্লাসগো কোমা স্কেলটা কি জিনিস সেটা পড়াবো। ওর উপর ডিপেন্ড করে আমরা হেড ইনজুরিকে ভাগ করি। আগে ভাগ করতো 3 ভাগে, এখন বেরি ল্যাবে, নতুন বেরি ল্যাবে আছে যে এটা 4 ভাগে ভাগ করে। হ্যাঁ, গ্লাসগো কমা স্কোর হিসাবে হেড ইনজুরি 4 প্রকার। একটা হলো মাইনর হেড ইনজুরি, যখন গ্লাসগো কমা স্কেল 15 থাকবে অথবা উইথ নো লস অফ কনসাস লেভেল। হ্যাঁ, যদি কনসাস পেশেন্ট যদি কোনো আনকনসাস না হয়, এরকম কোনো হিস্ট্রি না থাকে, এবং তার সাথে যদি গ্লাসগো কমা স্কেল 15 হয়, এটাকে বলা হয় মাইনর হেড ইনজুরি। আর হচ্ছে আরেকটা হচ্ছে মাইল্ড হেড ইনজুরি। মাইল্ডটাকে বলা হচ্ছে গ্লাসগো কমা স্কেল বা গ্লাসগো কমা স্কোর 14 to 15 উইথ লস অফ কনসাসনেস। হ্যাঁ, আর মডারেট হেড ইনজুরি হলো 9 to 13, আর সিভিয়ার হেড ইনজুরি হলো 3 to 8। দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ হেড ইনজুরি অ্যাকর্ডিং টু গ্লাসগো কোমা স্কোর। হেড ইনজুরিকে আরো বিভিন্ন ভাগে ভাগ করা যায়, সেগুলো আমরা দেখব। তাহলে এইটা হলো কমনলি আস্কিং কোশ্চেন। এটা এই চ্যাপ্টারটা সবাই এই স্লাইডটা একদম মনের মধ্যে রাখতে হবে সব সময়ের জন্য। এসএকিউ, তারপরে তোমাদের হলো ওসপি, তারপরে হলো তোমাদের হলো ভাইবা, সব জায়গায় এই প্রশ্নটা জিজ্ঞেস করে। ঠিক আছে? এবং এটা জানতে হবে মাইনর হেড ইনজুরি, মাইল্ড হেড ইনজুরি, মডারেট অ্যান্ড সিভিয়ার হেড ইনজুরি। অন্য ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, ব্লান্ট হেড ইনজুরি, পেনেট্রেটিং হেড ইনজুরি। আবার ব্লান্টকে মানে এইগুলা খুব বেশি প্রয়োজন না, টার্মিনোলজি জানার জন্য দরকার। হ্যাঁ, এটা ব্লান্ট হইতে পারে, পেনেট্রেটিং হইতে পারে, অথবা হ্যাঁ, আবার পেনেট্রেটিং ইনজুরি দুই ধরনের হইতে পারে। একটা হলো লো ভেলোসিটি ইনজুরি, হাই ভেলোসিটি ইনজুরি। মনে করো যে আমাদের দেশে ওই যে যাদের বাসা হচ্ছে তোমাদের ওই যে কি বলে ব্রাহ্মণবাড়িয়ার দিকে, নরসিংদীর দিকে, ওইদিকে দেখবা যে পেনেট্রেটিং হেড ইনজুরি বেশি হয়। টেটা মারে, টেটা নাম শুনছো কেউ? টেটা দেখছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওইদিকে বেশি হয়। আমাদের নর্থ বেঙ্গলে টেটা ইনজুরি হয় না, আমি দেখি নাই কখনো। বাট ওই যে যাদের ব্রাহ্মণবাড়িয়ার দিকে মারামারি হয় গ্রামে গ্রামে, ওরা তখন টেটা দিয়ে ইনজুরি করে, সেটাকে বলা হয় টেটা ইনজুরি। এগুলো হচ্ছে লো ভেলোসিটি ইনজুরি। আর যদি একটা রোগীকে যদি বুলেট দিয়ে ইনজুরি করা হয়, শর্টগান দিয়ে ইনজুরি করা হয়, সেই যে পেনেট্রেটিং ইনজুরিটা হবে এটা হবে হাই ভেলোসিটি ইনজুরি। ঠিক আছে? তাহলে হচ্ছে হচ্ছে ব্লান্ট হইতে পারে, পেনেট্রেটিং হইতে পারে। পেনেট্রেটিং এর হলো আবার হাই ভেলোসিটি, লো ভেলোসিটি হইতে পারে। দিস আর দ্য ক্লাসিফিকেশন। এগুলা খুব জরুরি না, বাট জরুরি হলো তোমাদের এটা, এই স্লাইডটা খুবই জরুরি। নেক্সট আসতেছে হলো তোমার কিছু মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে, লাইক যে স্কালের যে ফ্র্যাকচার হয় ফ্র্যাকচার হিসাবে, এটা যে স্কালের ভল্ট ফ্র্যাকচার নাকি স্কাল বেস ফ্র্যাকচার। ঠিক আছে? ভল্ট স্কাল যখন হচ্ছে ভল্ট ফ্র্যাকচার হয়, এখানে আবার ওপেন হইতে পারে, ক্লোজড হইতে পারে, লিনিয়ার হইতে পারে, কমিউনেটেড হইতে পারে, ডিপ্রেসড হইতে পারে, নন ডিপ্রেসড হইতে পারে। হ্যাঁ, এটা হলো স্কালের ভল্ট। একটা স্কাল দেখছো না তোমরা? আমার মডেলটা আমার চেম্বারে দেখ, স্কালের মডেল মনে আছে? হুয়াত হুয়াত নাই নাকি রে? স্যার আছি স্যার। হ্যাঁ, আছি স্যার। পাশ ফেলের কথা বলে সবাই তোরা মন খারাপ করলি নাকি রে বাবা? জি না স্যার। হ্যাঁ, না স্যার। মনে হচ্ছে স্যার মন আছি আমরা খারাপ। সবাই।
সাইলেন্ট হয়ে গেলি সবাই। জি না স্যার, আছি স্যার আমরা সবাই। আচ্ছা, এখন যেটা হলো যে স্কাল ফ্র্যাকচার হিসাবে ভাগ করা যায় ভল্ট ফ্র্যাকচার, স্কাল বেস ফ্র্যাকচার। তো যে উপরের দিকে যেটা হয় সেটা হলো ভল্ট, আর নিচের দিকে যেটা থাকে সেটা হলো বেস, যার উপর ব্রেনটা বসে থাকে, ব্রেনটা যার উপর রাখা হয় সেটা হলো স্কাল বেস। এভাবে ভাগ করা যায়। স্কাল বেস যখন ফ্র্যাকচার হবে তার মানে সিমটম সাইন থাকতে পারে সিএসএফ লিকেজ হিসাবে, অনেক সময় থাকে অনেক সময় থাকে না। যখন দেখবো যে সিএসএফ লিকেজ হচ্ছে তখন আমরা ডেফিনেটিভলি ধরে নিব যে স্কাল বেস ফ্র্যাকচার আছে। আরো কিছু সাইন আছে সেটা আমরা নেক্সটে পাবো। তো সিএসএফ কোন কোন জায়গা দিয়ে আসে ইউজুয়ালি তো বলতে পারবা? ব্রেনের সিএসএফ ট্রমার জন্য সিএসএফ বাইরে আসতে পারে, কোন কোন জায়গা দিয়ে বাইরে আসতে পারে, কোন কোন সাইট কে বলতে পারবে? Sir, nose or ear? ইয়েস, নোজ, ইয়ার, আর তাহলে নোজ দিয়ে যখন আসে সেটাকে কি বলা হবে? নেজাল অরিফিস। হ্যাঁ, নস্ট্রিল দিয়ে যে আসে সেটাকে কি বলা হয়? সিএসএফ। Rhinorrhea. ইয়েস, রাইনোরিয়া স্যার, রাইনোরিয়া স্যার। হ্যাঁ, কে যে বলতেছে আমি বুঝতে পারছি না রে। স্পিকার ভিউ দিলে হয়তো বোঝা যাবে না। জি স্যার। সিএসএফ রাইনোরিয়া স্যার। আর যদি ইয়ার দিয়ে বাইরে হয়? Sir, otorrhea. সিএসএফ অটোরিয়া স্যার, অটোরিয়া। ভেরি গুড। তাইলে তোমার স্কাল বেজে যখন ফ্র্যাকচার হবে তখন আমরা ডেফিনেটলি, আর যদি ব্লাড বাইর হয় তাহলে কি বলা হয়? নস্ট্রিল দিয়ে যদি ব্লাড আসে তাহলে এপিস্ট্যাক্সিস স্যার। Epistaxis. আর যখন কান দিয়ে বাইর হবে, কান দিয়ে যখন ব্লাড আসে সেটা কি বলা হয়? এনিবডি? ওপেন কোশ্চেন। কান দিয়ে বাইর হলে হেমো টিম্পেনাম, তাই না? নাম শুনছো? when blood passes through ear এটাকে বলা হয় হেমোটিম্পেনাম। ঠিক আছে? হ্যালো, তোমরা আছো? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে সিএসএফ রাইনোরিয়া অথবা সিএসএফ অটোরিয়া এটা থাকতে পারে যদি স্কাল বেস ফ্র্যাকচার হয়, আর অ্যাসোসিয়েটেড থাকতে পারে তোমার ক্রেনিয়াল নার্ভ ইনজুরি। আমরা জানি আমাদের হিউম্যান বিইং এ 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ আছে। তাহলে যদি ক্রেনিয়াল নার্ভ ইনজুরির কোনো ফিচার পাওয়া যায় অ্যাসোসিয়েটেড উইথ সিএসএফ রাইনোরিয়া বা হেমোটিম্পেনাম বা এপিস্টেক্সিস, these are the features of skull base fracture. ম্যানেজমেন্ট গুলো আমরা পরে পড়বো। আমরা সেদিন বলছিলাম যে ইন্ট্রাক্রেনিয়াল হেমাটোমা কিছু আছে, সেই হিসাবে ভাগ করা যায় হেড ইনজুরি, লাইক এক্সট্রাডুরাল হেমাটোমা, সাবডুরাল হেমাটোমা, সাবঅ্যারাকনয়েড হেমাটোমা এন্ড ইন্ট্রাসেরিব্রাল হেমাটোমা। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলে পরে পড়বো। তাহলে এক্সট্রাডুরাল মানে কি? যে এটা থাকবে, ব্লাডটা কোথায় থাকবে? আউটসাইডটা ডুরাম। আউটসাইড ডুরামিটার, আর ইনসাইড তার মেনিনজাস। দুইটার মধ্যে থাকবে তো, তাই না? ডুরামিটার হিসেবে মেনিনজেস, স্যার Pyometer, তাহলে durameter এর মাঝে। পায়ামিটার, স্কালার ডুরামেটার মাঝে স্যার। গুড। স্কালার হলো ডুরামিটারের মাঝে। পায়ামিটার বলো, ডুরামিটার বলো, অ্যারাগনয়েড মিটার বলো, দিজ আর দ্য ব্রেন কাভারিং, দিজ আর দ্য মেনিনজেস। হ্যাঁ, একসাথে মেনিনজেস বলা হয়। তাহলে মেনিনজেসের বাইরে কিন্তু স্কালের, বনি স্কালের ভিতরে এইখানে যে ব্লাডটা হয় সেটাকে বলা হয় এক্সট্রা ডুরাল হেমাটোমা। সাবডুরাল কোনটাকে বলা হয়? ডুরামেটার আর অ্যারাকনয়েড ম্যাটার স্যার। তাহলে ইনসাইড ডুরামেটার যে কালেকশন হবে সেটাকে বলা হয় সাবডুরাল হেমাটোমা। আর হচ্ছে তোমার সাবঅ্যারাকনয়েড, তোমরা তো আসলে অনেক মিস করে গেলা, ওয়ার্ডে থাকলে সাবঅ্যারাকনয়েড না দেখলে বোঝা যাবে না যে ব্রেনের মধ্যে যে অ্যারাকনয়েড স্পেস আছে না, সালকাস জাইরাস আছে, এর মাঝে মাঝে যে অ্যারাকনয়েড স্পেস আছে, প্লাস নিচের দিকে কিছু সিস্টার্ন আছে, বড় বড় সিস্টার্ন, প্রিপন্টাইন সিস্টার্ন, কোয়াড্রিজেমিনাল সিস্টার্ন, এই যেখান থেকে বড় মানে বিগ বিগ ব্লাড ভেসেল গুলো ঢুকে ব্রেনের, মানে সার্কেল অফ উইলিস তো তোমরা পড়ছিলে না?
জি স্যার। মনে আছে? সার্কেল অফ উইলিস যে তৈরি হয় যে জায়গাটাতে, সেখানে হচ্ছে তোমার হলো যে সিস্টার্ন থাকে কিছু, এই সিস্টার্ন গুলাকে ওখানে যখন ব্লিডিং হবে সেটাকে বলা হয় সাব অ্যারাগনয়েড হেমোরেজ। এটা খুব মানে খারাপ ধরনের একটা হেমোরেজ। এর মোটিলিটি মানে মোর্টালিটি মরবিডিটি দুটাই ভেরি হাই। দেন আছে হলো ইন্ট্রাসেরিব্রাল হেমাটোমা। ইন্ট্রাসেরিব্রাল হেমাটোমা কি জিনিস সেদিন মনে হয় আমরা একটু হালকা বলেছিলাম, যে ব্রেন পেরেনকাইমার মধ্যে যে ব্লিডিং গুলো হবে সেটাকে বলা হবে ইন্ট্রাসেরিব্রাল হেমাটোমা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হ্যাঁ আসি স্যার, আমরা। ঠিক আছে। এইটা এখন দরকার নাই। তাহলে আমরা ব্রেনের হলো মানে হেড ইনজুরি ক্লাসিফিকেশন করতে পারি অ্যাকর্ডিং টু জিসিএস, মরফোলজিক্যাল কিছু ক্লাসিফিকেশন করতে পারি, আর ইনজুরির এটা হলো এই ইয়াটা স্লাইডটা তৈরি করা একদম বেইলি ল্যাবের একটা ইয়া টেবিল, সেখান থেকে নেওয়া। তাহলে হচ্ছে টেকিং এ হিস্ট্রি ইন হেড ইনজুরি, কি কি হিস্ট্রি নিতে হবে, মেকানিজম অফ ইনজুরি। তাহলে ইনজুরিটা কিভাবে হয়েছে এটা আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। এটাতে আমরা বুঝতে পারবো যে এই ইনজুরিটা কত বেশি সিভিয়ার হইতে পারে বা কম সিভিয়ার হইতে পারে। হ্যাঁ, তারপরে পেশেন্টের লস অফ কনসাসনেস আছে কিনা তাতে আমরা ক্লাসিফাই করতে পারবো, প্লাস অনেক কিছুই ধারণা পাবো যে যদি একটা পেশেন্ট আনকনসাস থাকে ট্রানজিয়েন্ট, অথবা থাকে না ট্রানজিয়েন্ট থাকে বা লং টাইম থাকে, তাহলে প্রত্যেকটার আউটকাম এবং ম্যানেজমেন্টটা ডিফার করবে। অ্যামনেশিয়া, অ্যামনেশিয়া মানে হলো ভুলে যাওয়া, যে পেশেন্টের কোনো অ্যামনেশিয়া ছিল কিনা, অ্যান্টিগ্রেড অ্যামনেশিয়া বা রেট্রোগ্রেড অ্যামনেশিয়া। অ্যান্টিগ্রেড বলে যে ঘটনা ঘটার পরবর্তীতে তার কোনো কিছুই মনে নাই, অথবা ঘটনার আগে কি হয়েছিল সেই কথাগুলো সে বলতে পারবে না। দিজ আর কল্ড অ্যামনেশিয়া। লেভেল অফ কনসাসনেস এট সিন অর ট্রান্সফার, অর্থাৎ যেই সময়ে হেড ইনজুরিটা হয়েছিল সেই সময় তার কনসাস লেভেল কেমন ছিল, সে সজ্ঞান ছিল না অজ্ঞান ছিল, অথবা ট্রান্সফারের সময় সে অজ্ঞান হয়ে গেছে নাকি সজ্ঞান ছিল, অথবা জ্ঞান ফিরছে কিনা। এগুলো হলো হিস্ট্রি। এভিডেন্স অফ সিজার, সিজার মানে কি? কনভালশন স্যার, কিছু নেই স্যার। কিছু নেই, জি। সিজার অথবা কোনো কনভালশন এই ধরনের কোনো এভিডেন্স ছিল কিনা সেটাও হিস্ট্রি নিতে হবে। প্রবাবল হাইপোক্সিয়া অথবা হাইপোটেনশন আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, প্রি এক্সিস্টিং তার মেডিকেল কন্ডিশন কোনো কিছু আছে কিনা, যে এখন কমনলি আমাদের দেশে প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন অলমোস্ট অনেক রোগীরই পাওয়া যায়, যেমন কারো ডায়াবেটিস আছে, কারো হাইপারটেনশন আছে, কেউ অন্য কোনো মেডিকেশন খায় কিনা সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। দিজ আর দ্য হিস্ট্রি। ঠিক আছে, তার কোনো ড্রাগ নেওয়ার কোনো হিস্ট্রি আছে কিনা বা অ্যালকোহলিজম আছে কিনা, এইভাবে হিস্ট্রি নিয়ে দেখতে হবে যে পেশেন্টটা আমরা এটা কিন্তু তোমাদের হেড ইনজুরির হিস্ট্রি কি, এটা হলো বেইলি ল্যাব থেকে তুলে নেওয়া। হ্যাঁ, ওখানেই পাবা। তারপরে এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশনের ব্যাপারে অনেক কথাবার্তা আছে। একটা হচ্ছে প্রায় তখন এক্সামিনেশন করার আগে আমাদেরকে পেশেন্টটাকে সার্ভে করতে হবে। সার্ভে কিভাবে করে? এটিএলএস গাইডলাইন। এটিএলএস পড়াইছে কেউ? না স্যার। স্যার নামটা বলছিল শুধু। নামটা বলছিল কিন্তু কেউ পড়ায় নাই না। এটা পড়তে গেলে একটা ক্লাস লাগবে। হ্যাঁ, এটিএলএস পড়তে হবে। এটিএলএস এ আছে তোমাদের হলো প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে, প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশন এন্ড সেকেন্ডারি সার্ভে। এটিএলএস এর পুরাটা হলো অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। একটা ট্রমার পেশেন্ট আসলে আমরা কিভাবে করব, ম্যানেজ করব, মাস ক্যাজুয়ালিটি হলে কিভাবে করব, সেই গাইডলাইনটা ওখানে দেওয়া আছে। ওখানে আরেকটা বলা হয় এবিসি ম্যানেজমেন্ট। এবিসি ম্যানেজমেন্ট নাম শুনছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, জি তাহলে ABCDE অ্যাপ্রোচ ফর প্রাইমারি সার্ভে এন্ড সেকেন্ডারি সার্ভে, এইটা একটা ক্লাস নেওয়া যাবে, আমি নিব এক সময়। ঠিক আছে, তাহলে এই সার্ভে, প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট করে আমাদেরকে আগাইতে হবে। তো
আমরা যেটা সেদিন আমি আবার বলছিলাম যে একটা হেড ইনজুরি আসলে কমনলি 4টা জিনিস 4 থিংস আমাদের অবশ্যই দেখতে হবে। তার মধ্যে নাম্বার 1 হলো পেশেন্টের ভাইটালস এর মধ্যে পালস, ব্লাড প্রেশার, গ্লাসগো কোমা স্কেল, ঠিক আছে, আর পিপুলারি রিঅ্যাকশন। এই 4টা মাস্ট। এই 4টাতেই আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাব যে পেশেন্টটা কেমন আছে। তো গ্লাসগো কোমা স্কোরটা হলো, হ্যাঁ, তাহলে আমি 4টা বললাম না, তার মধ্যে এখানে দেখা আছে গ্লাসগো কোমা স্কোর নাম্বার 1 এ দিছে পিপল সাইজ এন্ড রেসপন্স, ল্যাটারালাইজিং সাইন, সাইন অফ স্কাল ফ্র্যাকচার এন্ড ফুল নিউরোলজিক্যাল এক্সামিনেশন। আমি যেটা বললাম ওটা হলো কমন কথা। আর আমরা যখন শিক্ষিত মানুষ হব, বইপত্রের কথা বলবো, রেফারেন্স নিয়ে কথা বলবো, তখন আমাদেরকে এই চ্যাপ্টারটা পড়তে হবে, বুঝছো? এই যে এই স্লাইডটা যা আছে এইটা বলতে হবে, ঠিক আছে? তোমার যদি মনে না থাকে তুমি ওই 4টা বলতে পারবা। আর যখন বলা হবে যে একটা হেড ইনজুরি রোগী কিভাবে তুমি এক্সামিনেশন করবা, তাহলে এক্সামিনেশন করতে হলে আমাদেরকে গ্লাসগো কোমা স্কোর করতে হবে, পিপুলারি সাইজ এবং লাইট রেসপন্স দেখতে হবে, পেশেন্টের কোনো ল্যাটারালাইজিং সাইন আছে কিনা সেটা দেখতে হবে, সাইন অফ বেস ফ্র্যাকচার, বেস অফ স্কাল ফ্র্যাকচার অলরেডি আমরা 2টা আলোচনা করে ফেলছি, যে সিএসএফ রাইনোরিয়া বা অটোরিয়া আছে কিনা, হেমোটিম্পেনাম আছে কিনা, এপিস্টেক্সিস আছে কিনা, এটা আমরা দেখব। আর ফুল নিউরোলজিক্যাল এক্সামিনেশন করব। নিউরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে মাসেল টোন আছে, পাওয়ার আছে, সেন্সেশন এবং রিফ্লেক্স, ঠিক আছে? তাহলে এখন এই স্লাইডের মধ্যে কার কি প্রশ্ন? বুঝতে পারো না এমন কোনো টার্ম? স্যার ল্যাটারাইজিং সাইন মানে কি? আমি এই জন্য জিজ্ঞেস করছি যে এটা আসলে তোমাদের পাওয়ার মানে বুঝার বা জানার কথা না। তো গ্লাসগো কোমা স্কোর কি সেটা তো বলছিলাম না, এটা একটা স্কোর যেটা দিয়ে একটা পেশেন্টের লেভেল অফ আনকনসিয়াসনেস এটা বোঝা যায়। আইদার পেশেন্টটা আনকনসিয়াস লেভেলটা কি মাত্রায় আছে সেটা বোঝা যাবে। অলরেডি আমরা একটু দেখলামও যে হেড ইনজুরিটাকেও আমরা ক্লাসিফাই করতে পারি। একটা হলো গ্লাসগো কোমা স্কোর যদি 15 হয়, একটা যদি হয় 14 থেকে 15, একটা 9 থেকে 13, আর একটা হলো বিলো 8 এন্ড বিলো 8, লাইক দ্যাট। তাহলে এখানে হচ্ছে গ্লাসগো কোমা স্কেল গুলো পিপল সাইজ, এটা তো বুঝাই নাকি? পিপল সাইজ, জি জি স্যার। স্যার। স্টুডেন্টস ফ্রম অ্যাব্রড লাইক নেপাল এন্ড কাশ্মীর, না? তারা কি আছে? জি স্যার। ও, নেপালে কি Yes, অবস্থা? sir. কোভিড সিচুয়েশন এখন কমতেছে। এখন কমতেছে, সুলভ? ইয়েস স্যার। আচ্ছা, আমাদের দিনাজপুরে কিন্তু বাড়তেছে, দিনাজপুরে বেশ বাড়তেছে এখন, হ্যাঁ? যাই হোক, এখন হলো আমরা হচ্ছে পিপল সাইজ বুঝি, ল্যাটারালাইজিং সাইন। আমরা যখন একটা ব্রেন চিন্তা করব, ব্রেনের স্পেসিফিক কিছু এরিয়া আছে না, লাইক মোটর এরিয়া, প্রি মোটর এরিয়া, সেন্সরি এরিয়া, তাই না? ভিজুয়াল কর্টেক্স, আমরা যে মার্কিং করছিলাম না কিছু ইম্পর্টেন্ট এরিয়া, মনে আছে তোমাদের অ্যানাটমিতে? আমি তো 2-1 জনকে জিজ্ঞেস করছিলাম, তোমাদের পরীক্ষাতে আমি ছিলাম তো। তো স্পেসিফিক কোন এরিয়া যখন তার সিমটমটা আমরা বুঝতে পারবো, সেটাকে ল্যাটারালাইজিং সাইন বলে। আমি যদি আরো খুব গ্রোসলি বলি, আমাদের ব্রেনের কি করে অপোজিট সাইডটাকে, মানে বডির ডান পাশটাকে ব্রেন কোনটা কন্ট্রোল করে? ব্রেনের লেফট সাইড, ইজ ইট? জি স্যার। জি স্যার। কন্ট্রোলেটারাল সাইড। এখন মনে করো লেফট সাইডের মোটর এরিয়ার মধ্যে ব্রেনটা ড্যামেজ হয়ে গেছে, মোটর এরিয়াটা নন ফাংশনিং, তাহলে কি হবে? রাইট সাইডে আমরা পেশেন্টের মুভমেন্ট পাবো না। ইট মে বি রাইট আপার এন্ড লোয়ার লিম্ব এট এ টাইম, অথবা সেপারেটলি লোয়ার লিম্ব অথবা আপার লিম্ব। এটাকে বলা হচ্ছে ল্যাটারালাইজিং সাইন। হ্যাঁ, তুমি ব্রোকাস মোটর এরিয়া ইনভলভমেন্ট হয়েছে, তাহলে কি হবে? ল্যাটারালাইজিং সাইন হিসাবে পেশেন্টের এফাসিয়া হবে অথবা ডিসফাসিয়া হবে, মানে কথা বলতে পারবে না, অথবা বলতে পারলেও খুব স্বাভাবিকভাবে বলতে পারবে না। এগুলোকে বলা হয় ল্যাটারালাইজিং সাইন। কে জিজ্ঞেস করছিল? বুঝা গেছে ল্যাটারালাইজিং সাইন? জি আর স্যার। ফোকাল নিউরোলজিক্যাল সাইন বলা যাবে না এটাকে? হ্যাঁ, ফোকাল নিউরোলজিক্যাল সাইনও বলা যাবে,
অথবা ল্যাটারালাইজিং সাইন, যে স্পেসিফিক এরিয়ার জন্য যে মানে আমরা সিমটমটা পাবো সেটা যখন ইলিসিট করা যাবে এটা ল্যাটারালাইজিং সাইন বলে। মনে করো এটা হিউজ এক্সট্রাডুরাল হেমাটোমা আছে লেফট সাইড অফ দ্য মানে লেফট প্যারাইটাল লোবে, তাইলে আমরা যখন পেশেন্টটা এক্সামিন করব তখন দেখবো যে পেশেন্টের রাইট সাইডের মুভমেন্টটা কম অথবা হচ্ছে না, তখনই আমি বুঝে নিব যে ওর লিশনটা কোথায় হয়েছে, ডেফিনেটলি লেফট সাইডে হয়েছে। এটাই হলো ল্যাটারালাইজিং সাইন। এখন আমি স্কাল বেস ফ্র্যাকচারের আরো কিছু সাইন আছে সেগুলোর কথা বলবো, যে বাইলেটারাল পেরি অরবিটাল ইডিমা অথবা রেকুন আইস বলে, হ্যাঁ বুঝছো? ওই যে দেখবো না যে মাথায় আমার প্রথম স্লাইডটা আছে না, ওখানে দেখো একটা ছবি দেওয়া ছিল, হ্যাঁ ওই যে ফার্স্ট স্লাইড, এইটা কি বাইলেটারাল পেরি অরবিটাল ইডিমা হয়েছে তাই না, এটাকে বলা হচ্ছে রেকুন আই। আর তোমাদের হচ্ছে তাহলে স্কাল বেস ফ্র্যাকচার হইলে এরকম হইতে পারে, এরকম যখন হবে তখন আমরা ধরে নিব স্কাল বেস ফ্র্যাকচার আছে। হ্যাঁ, বাইলেটারাল পেরিঅরবিটাল ইডিমা হইতে পারে। ব্যাটেল সাইন আরেকটা বলা হয়, যে স্কাল বেস ফ্র্যাকচার হইলে দেখা যায় যে মাস্টোয়েড বোন আছে না পিছনে, মাস্টোয়েড প্রসেস, এখানে যে ব্রুজিং হয়, পেশেন্টের দেখা যায় লাল হয়ে গেছে ওখানে, অথচ পেশেন্ট বলবে যে আমি তো এখানে ব্যথা পাই নাই, এটা কেন হইলো? এটাকে বলা হচ্ছে তোমার হলো ব্যাটেল সাইন। আচ্ছা, তার সাথে হইতে পারে সিএসএফ, রাইনোরিয়া, রোটোরিয়া এবং হেমোটিম্পেনাম। দিস আর দ্য সাইন অফ স্কাল বেস ফ্র্যাকচার। আমরা যখন হেড ইনজুরি পেশেন্ট এক্সামিন করব এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, ঠিক আছে? তার সাথে হচ্ছে ফুল নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে পেশেন্টের। দিস ইজ দ্য এক্সামিনেশন, দিস আর দ্য ভেরি বেসিক। এবং আজকের যে কয়টা স্লাইড পড়াইলাম সবগুলোই কাজের। এখন হচ্ছে যেহেতু আধা ঘন্টা আছে, আমরা এই টপিকসে চলে যাই। জিসিএস, হ্যাঁ, জিসিএস মানে হলো গ্লাসগো কোমা স্কোর। এইটা তোমাদের এই যে ডাক্তার হয়েছে না, ডাক্তারদের লাগবে, নার্সদের লাগে, ইভেন হলো যারা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করে তাদের, সেইখানকার হলো আদার যারা সাপোর্ট সার্ভিস আছে লাইক হলো ওয়ার্ড বয়, এরাও কিন্তু বুঝে, ঠিক আছে? তাহলে এই জিসিএসটা যদি না জানো তাহলে খুব মান সম্মানের প্রতি যাবে আমাদের, বুঝছো? এই জিসিএস হচ্ছে এই জন্য পড়া দরকার যে এইটা হলো জানতে হবে। এখন হলো তোমাকে যদি একটা হেড ইনজুরি রিলেটেড পেশেন্ট বা আনকনসিয়াস পেশেন্ট তুমি দেখো, তুমি একজন ডিউটি ডক্টর, তুমি কাউকে যখন জানাবা রুগীর কন্ডিশন সম্পর্কে, প্রথমেই বলবে যে রুগীটার জিসিএস কত। কাজে তুমি যদি এখন বলো যে জিসিএস ভালো আছে, জিসিএস নাই, এভাবে দিলে হবে না। হ্যাঁ, আনসার শুড বি স্পেসিফিক। তাহলে গ্লাসগো কোমা স্কোর কি? এটা একটা স্কোর যেটা দিয়ে একটা পেশেন্টের, দিস ইজ এ স্কোর, স্কোরিং সিস্টেম বাই হুইচ a conscious level of patient can be determined, ঠিক আছে? এটাকে হলো গ্লাসগো কোমা স্কোর বলা হয়। এর কম্পোনেন্ট আছে তিনটা, তোমরা নিশ্চয়ই জানো, এর আগে হয়তো পড়ছো। একটা হলো আই ওপেনিং, ভার্বাল রেসপন্স, মোটর রেসপন্স। এই তিনটা হলো তার হলো কম্পোনেন্ট। তার আগে আসি প্রত্যেকটা যে স্কোর বা স্কেল যখন করা হয় তখন কি করা হয়, ওটা একটা মেজারমেন্ট থাকে, তাই না? আমরা যেমন একটা মেজারিং টেপে দেখি কি জিরো থেকে ক্যালিব্রেট করা থাকে, আইদার সেন্টিমিটার অথবা ইঞ্চি, 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এরকম। ঠিক এই স্কেলটারও একটা ক্যালিব্রেশন আছে, তাই না? এটার একটা লোয়ার লিমিট আছে, একটা আপার লিমিট আছে। তাহলে গ্লাসগো কোমা স্কেলের লোয়ার লিমিট হলো 3, আপার লিমিট হলো 15। এই স্কেলে কোনো জিরো নাই, মনে থাকবে? গ্লাসগো কোমা স্কেল স্যার স্কেল হলো ক্যালিব্রেশন 3 to 15। এর হলো কম্পোনেন্ট আছে তিনটা, একটা হলো আই ওপেনিং,
ভার্বাল রেসপন্স, মোটর রেসপন্স। ঠিক আছে, তো এটা হলো সরাসরি দেখালে, পেশেন্ট দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো। তো শুরুতেই যেহেতু বলছি ভেরি ইম্পর্টেন্ট এই কারণেই যে এটা সবাই জানে, বিইং এ ডিউটি অফিসার, বিইং এ ডক্টর, আমরা না জানলে এটা আমাদের জন্য বদনাম হবে। এবং এটা আমি আমার প্র্যাকটিসিং লাইফে ডেইলি লাগবে, এই জন্য এটা এই গ্লাসগো কমা স্কেল জানতে হবে। না জানলে আমার বদনাম হবে, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না, বুঝছো? আর তখন তোমরা তো সব ঢাকা বিভিন্ন জায়গায় যাওয়া, তখন বলবো যে মোর্শেদ সাহেব ওখানে কিছুই পড়ায় নাই, বুঝছো? ফুয়াদ, জি স্যার। মুস্তাকিম, বোঝা গেছে? আলটিমেটলি সবার নামগুলো দেখতে পারি না, কেউ মাইন্ড করো না। ফুয়াদের নাম এই জন্য বলতেছে, ওরে চিনি আর ওর নামটা জল জল করতেছে আমার পাশে। সোনিয়া জাফরিন, বুঝতে পারছো তুমি? সোনিয়া জাফরিন আছে নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারার কারণ হলো তোমাদেরকে এই গ্লাসগো কমা স্কেলটা কিভাবে করে ক্যালকুলেট করে এটা জানতে হবে। তাহলে প্রত্যেকটা জন্য একটা স্কোরিং দেওয়া আছে, যেমন আই ওপেনিং, আই ওপেনিং এর জন্য আছে 4, ম্যাক্সিমাম স্কোর 4, মিনিমাম স্কোর 1। ভার্বাল রেসপন্স, ম্যাক্সিমাম স্কোর 5, মিনিমাম স্কোর হলো 1। তারপর হলো মোটর রেসপন্স, মোটর মানে পেশেন্ট মুভমেন্ট করতে পারছে কিনা, সেটা ম্যাক্সিমাম 6, মিনিমাম 1। তাহলে এইভাবে আমরা হলো স্কোর করব। এখন যদি আমরা চোখের ব্যাপারে ধরি, আই ওপেনিং, একটা পেশেন্ট হচ্ছে স্পন্টেনিয়াসলি সে চোখ মেলতেছে, তাকাচ্ছে এদিক সেদিক, তাহলে ওর স্কোর কত হবে? 4 হবে না? জি স্যার। আচ্ছা, একটা লোক, একটা মানুষ, একটা পেশেন্ট, যেটাকে তুমি একটা সাবজেক্ট যাকেই চিন্তা করো, সে শুয়ে আছে, তুমি দেখতেছো যে তার চোখটা হলো মানে স্পন্টেনিয়াসলি ওপেনিং নাই, সে তাকাচ্ছে না। তাহলে কি করতে হবে? একটা মানুষ যখন শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তখন আমরা কি করি? নাম ধরে ডাকি। ডাকবো। হ্যাঁ, সোনিয়া জাফরিন দেখা গেলো রুমে শুয়ে আছে, রুমমেট ঢুকলো, ও তো শুয়ে আছে, দেখা গেলো যে রুমমেট ঢুকলো, ও কোনো রেসপন্স নাই, শুয়েই আছে। তখন তো ডেফিনেটলি তার রুমমেট ডাকবে যে সোনিয়া তুমি উঠো, সোনিয়া করে ডাকলেই তো তখন সে চোখ মেলবে, নাকি? স্বাভাবিক তো এটাই। তাহলে যদি কোনো ভার্বাল কমান্ডে কেউ যদি আই ওপেন করে স্পন্টেনিয়াসলি না থাকে, তাহলে এটার স্কোর হবে 3। দেখা গেলো তোমাকে ডাকাডাকি করতেছে, বা একটা পেশেন্ট আমরা যদি চিন্তা করি, পেশেন্টকে খুব ডাকাডাকি করা হচ্ছে, নাম ধরে ডাকা হচ্ছে, সে শুনছে না, তাকে তখন পেইন দেওয়া হচ্ছে। যখন তার শরীরে টাচ করা হচ্ছে এবং পেইন দেওয়া হচ্ছে, নর্মাল টাচও সে আই ওপেনিং নাই, যখন তাকে পেইন দিয়ে পেইনফুল স্টিমুলাস দেওয়া হচ্ছে, তখন যদি সে চোখ মেলে, সেটা হবে 2। আর তুমি যতই ডাকো তাকে হচ্ছে, তার আই ওপেনিং নাই, সে চোখ খুলতেই পারতেছে না, খুলছেই না, এটা হলো 1। ঠিক আছে, তার আগে আমি এখন জেনে নিতে হবে যে আমরা পেইন কোথায় কোথায় দেই। একটা মানুষকে যখন আমরা এক্সামিন করি, একটা পেশেন্টকে, একটা সাবজেক্টকে, তখন পেইনফুল স্টিমুলাস কোথায় কোথায় দেওয়া হয়, কারো আইডিয়া আছে? স্যার, সুপ্রাঅরবিটাল রিজিয়নে দেওয়া হবে। supratrochlear nerve, সুপ্রাট্রোকিয়াল নার্ভ রিসাইডস ওভার সুপ্রাঅরবিটাল bridge, foramen. হ্যাঁ, সুপ্রাঅরবিটাল ফোরামেন না, সুপ্রাঅরবিটাল নার্ভ এন্ড আর্টারিস। যাক, ওইখানে হলো সুপ্রাঅরবিটাল রিজিয়নে যখন আমি প্রেস করব, এই যে এখানে একটা নোচ আছে না, সুপ্রাঅরবিটাল নোচ, এই জায়গায় যখন প্রেস করব, এটা একটা সাইট। নেক্সট, আর কেউ বলতে পারবে? দিস সাইড। হ্যাঁ, আর কোথায় পেইন দেওয়া হয়? ইয়ার লোবিউল, ঠিক আছে। তারপরে দেওয়া হয় স্টার্নাম, বডি অফ দ্য স্টার্নাম, মেনুব্রিও স্টার্নি, অথবা হলো নেইল বেড, আঙ্গুলের বেডের নেইল বেডের মধ্যে প্রেসার দিলেও পেইন দেওয়া যায় এগুলাতে। হ্যাঁ, আবার হলো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় নিপল, দিস আর দ্য সাইটস, এগুলোতে পেইন দেওয়া হয়, পেইনফুল স্টিমুলাস দিলে তখন আমরা রেসপন্সটা দেখি। আই ওপেনিং যখন হবে, আই ওপেনিং এর জন্য হলো 4টা। যদি একটা পেশেন্ট স্পন্টেনিয়াস আই ওপেনিং আছে, তারপরে তাহলে 4। যদি সে কমান্ডে আই ওপেন করে,
কন্টিনিউয়াস থাকে না তাহলে হলো 3, পেইনফুল স্টিমুলাস দিলে যদি হলো সে আই ওপেন করে তাহলে 2, আর কোনো কিছুতেই যদি আই ওপেনিং না থাকে, কোনো রেসপন্স না থাকে, সেটা হলো 1। এবার আসি ভার্বাল রেসপন্স। ভার্বাল রেসপন্সে নর্মাল ওরিয়েন্টেড কনভারসেশন, একটা পেশেন্ট স্বাভাবিকভাবে কথাবার্তা বলতেছে, ঠিক আছে, তাহলে এর স্কোর হলো 5। when patient become confused, সে কি বলছে, কনফিউজড রিগার্ডিং টাইম, প্লেস, পারসন, হ্যাঁ, সে কখনো বলতেছে যে আমি বাসায় আছি অথচ সে হসপিটাল বেডে আছে, সে বলতে পারতেছে না এখন দিন না রাত বা এখন সকাল না সন্ধ্যা, এটার মধ্যে তার কোনো নাই, ওরিয়েন্টেশন নাই, তাহলে রিগার্ডিং টাইম, প্লেস এবং পারসন সে যখন ভালো মতো আইডেন্টিফাই করতে পারবে না, তখন আমরা ধরে নিব যে দিস পেশেন্ট ইজ কনফিউজড। when patient confused, his or her score will be 4. Verbal response will be 4. আরেকটা আছে inappropriate word, inappropriate, সে হলো কনভারসেশন হবে, অনলি ওয়ার্ড উচ্চারণ করতে পারবে, 2-1 কথায় হতে বলতে পারে বাবা, মা, হ্যাঁ, ভাই, বাট হি or she cannot complete a sentence, হ্যাঁ, সেটাকে সে তার স্কোরটা হবে 3। তারপরে সে কোনো মানে ওয়ার্ডও উচ্চারণ করতে যখন পারবে না, অনলি সাউন্ড করবে, আমি যখন পেইনফুল স্টিমুলাস দিব তখন সে সাউন্ড করবে, হ্যাঁ, অনেক সময় ওই যে মানে বলে না যে গঙ্গানো বলে না, ওইরকম আর কি, জাস্ট মুখ দিয়ে একটু যদি শব্দ বাইর হয় এইটুকুই, সেটাকে বলা হচ্ছে হলো তার স্কোর হবে 2। আর যখন সে কোনো সাউন্ড তৈরি করতে পারবে না, কোনো রেসপন্স হবে না, সেটা হলো 1। ঠিক আছে, এখানে আরেকটা দেওয়া আছে ইনটিউবেটেড পেশেন্ট, এটা আমি পরে বলতেছি। তাহলে 1 to 5 হলো তার ভার্বাল রেসপন্স লাইক দিস। এবার আসি আমরা হলো মোটর রেসপন্স। মোটর রেসপন্সে আছে ওবেস কমান্ড। ওবেস কমান্ড, হ্যাঁ, সে হলো কমান্ড ফলো করতে পারবে যখন, হ্যাঁ, কমান্ড ফলো কিভাবে বলা হবে, যে একটা পেশেন্টকে বলা হলো বাবা আপনি আপনার হাত দুইটা উপরে উঠান তো, ঠিক আছে, সে উঠাইতে পারতেছে, পা ভাঁজ করেন, পা ভাঁজ করতে পারতেছে, যখন তোমার মানে কমান্ড ফলো করবে এবং সেটাকে সে মানে ওবে করতে পারবে, সেটাকে হলো তার স্কোর হলো 6। তারপরে তাকে যখন পেইন দেওয়া হচ্ছে, মানে নর্মালি সে পারে না, ঠিক আছে, তখন তাকে তো আমরা নর্মালি না পারলে তাকে তো তখন পেইন দিয়ে দেখবো যে সে পার মুভমেন্ট আছে কিনা, হাতের মুভমেন্ট আছে কিনা, এগুলো আমরা দেখবো। যখন তাকে আমরা পেইন দিব, পেইন যদি লোকালাইজ করতে পারে, দিস ইজ 5। মনে করো যে তোমরা বললে না যে সুপ্রাঅরবিটাল নোচের এখানে যদি চাপ দেই, দেখা গেলো যে একটা প্রেসার দেওয়া হচ্ছে, পেশেন্ট হাত দিয়ে সরাই দেওয়ার চেষ্টা করবে, হাতটা ওইখানে সে নিয়ে এসে ওটা সরাই দেওয়ার চেষ্টা করবে, করবে না, করবে কি করবে না বলো? করবে স্যার। হ্যাঁ, তখন যে সে লোকালাইজ করতে পারবে কোথায় আমি পেইন দিচ্ছি, তার মানে হ্যান্ড দিয়ে সে ওখানে নিয়ে আসতে পারবে সেইখানে, তাহলে এটা হবে 5। এবং এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা বলতেছি, এগুলা যেটা বেস্ট রেসপন্স হবে, 2 চোখের রেসপন্স 2 রকম হইতে পারে, তাই না? তারপরে হচ্ছে তার হলো 2 লিম, আপার লিম চিন্তা করো, লোয়ার লিম, যেটা বেস্ট রেসপন্স হবে সেটাকে আমাদেরকে কাউন্ট করতে হবে, সব থেকে যেটা ভালো। আচ্ছা, তারপরে মনে করো যে তুমি হলো পেশেন্টকে পেইন দিচ্ছ, পেশেন্ট হলো লোকালাইজ করতে পারছে না, ঠিক আছে, সে হলো হাতটাকে মানে এখানে তুমি পেইন দিচ্ছ, সে হাত ফ্লেকশন করতেছে বাট অত দূর যাইতে পারতেছে না, ঠিক আছে, ফ্লেকশন মুভমেন্ট হচ্ছে পেইন দেওয়ার জন্য, হিজ ট্রাইং, সে মানে ফ্লেকশন মুভমেন্ট করতেছে কিন্তু পুরোপুরি লোকালাইজ করতে পারছে না, ওইটা হলো 4, ঠিক আছে। আরেকটা হলো যে পেইন দেওয়ার পরে সে ফ্লেকশন করবে কিন্তু অ্যাবনর্মাল ফ্লেকশন, মানে নর্মাল ফ্লেকশন একরকম আর অ্যাবনর্মাল ফ্লেকশন রিজিড একটা ফ্লেকশন করবে, সেটাকে বলা হচ্ছে তার হলো 3। আর এক্সটেনশনটা হলো ডিসেরিব্রেট, যখন ইয়া করা হবে হাত পা উল্টা পাশে একদম সে নিয়ে যাবে, এইটা হচ্ছে তোমার হলো 2। আর যদি কোনোই রেসপন্স না থাকে তাহলে হবে 1। এখন আমরা যদি প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে বেস্ট যে রেসপন্স হবে সেগুলোকে নিয়ে সামারাইজ করি, টোটাল যা হবে সেটাই হবে ওই পেশেন্টের গ্লাসগো কোমা স্কোর। বুঝতে পারছো? বোঝা যায় নাই?
হাবিবা জান্নাত নাকি রে 43 Yes, sir. অর্ধেক নাম উঠছে হাবিবা। তাইলে হচ্ছে আমরা এখন যদি একটা চিন্তা করি, এগুলো আমার ছবিতেই ছিল। তো আমি যেটা বললাম এগুলো এখন আমরা যদি ডায়াগ্রাম হিসাব করে দেখি, তাহলে যে আই ওপেনিং 4 ক্যাটাগরি, হ্যাঁ, একটা ওপেনিং, একটা হলো টু স্পিচ, অর্থাৎ কারোর যদি যখন নাম ধরে ডাকবো তখন যদি আই ওপেনিং হয় তাহলে 2, 3 হবে টু পেইন, এখানে যে সুপ্রাঅরবিটাল রিজিয়নে পেইন দিচ্ছে, আরেকটা হলো নান, পেইন দেওয়ার পরেও সে চোখ মেলতেছে না, তাই না? দিস ইজ আই ওপেনিং। ভার্বাল রেসপন্স, স্যার এমন কি হতে পারে যে হচ্ছে পেইনফুল স্টিমুলাস দেওয়ার পরে একটা আই হচ্ছে ওপেন হলো আরেকটা হলো না, এরকম কি হতে পারে? হ্যাঁ হইতে পারে। কেন হইতে পারে আমি এক্সেপশন গুলো একটু পরে আসতেছি। তাহলে যেটা হলো আমরা কিন্তু বলছি যেটা বেস্ট হবে সেটা ধরতে হবে, তাহলে আই ওপেন হলো সেটাকে আমাকে ধরতে হবে, ঠিক আছে? যে বেস্ট রেসপন্স, যে রেসপন্সটা সব থেকে ভালো সেটা নিতে হবে। আচ্ছা, এবার আসি আমরা ভার্বাল রেসপন্স। ভার্বাল রেসপন্সে কি হচ্ছে? ওরিয়েন্টেশন রিগার্ডিং টাইম, প্লেস, পারসন। যেমন বলতেছে যে প্লেস হিসাবে সে একটা হসপিটালে আছে, এখন দিন না রাত, ঠিক আছে, এই কোন মাস কোন বছর ইত্যাদি যখন বলতে পারবে আমরা বলবো দিস পেশেন্ট ইজ ফুললি ওরিয়েন্টেড। কনফিউজড হচ্ছে টকিং ইন সেন্টেন্স বাট ডিসওরিয়েন্টেড ইন টাইম এন্ড প্লেস, এটা কনফিউজড। তারপর ওয়ার্ড হবে আটার অকেশনাল ওয়ার্ড রাদার দেন সেন্টেন্স, অনলি ওয়ার্ড উচ্চারণ করতে পারবে যখন হলো 3। সাউন্ড, যে গ্রন্স অথবা গ্র্যান্ডস, অনলি শব্দ করবে, ইস, তুমি পেইন দিলা সে ইস করে উঠলো, এটা তো কোনো ওয়ার্ড না। এই ধরনের যখন সাউন্ড করবে সেটা হলো 4, এবং কোনো রেসপন্স না হলে এটা হলো 1। হ্যাঁ স্যার, এটা এখানে ওরা হলো উল্টা করে দিছে, হ্যাঁ ক্যাটাগরিটা তোমার হলো ওই যে এক লিখছে না, এটা কিন্তু হচ্ছে 5, উল্টা পাশে লিখছে এটা। আচ্ছা, বেস্ট মোটর রেসপন্স, এখানে হলো 6টা ক্যাটাগরি। পেশেন্ট যদি কমান্ড ফলো করে, যে হোল্ড অফ ইউর আর্ম, তাকে বলছে আপনার হাত উঠান, সে উঠাইতে পারতেছে, সে কমান্ড ফলো করতেছে। তারপর লোকালাইজ করতে পারছে পেইন, এই যে দেখতেছো না সুপ্রাঅরবিটাল রিজিয়নে পেইন দিলে পেশেন্ট তার হাত নিয়ে যাচ্ছে, সেখানে নিয়ে সে এটা লোকালাইজ করতে পারতেছে, তাহলে এটা হলো তার হলো 5। তারপরে হলো 3, সে হলো ফ্লেকশন করতেছে, ও কিন্তু ওই পর্যন্ত সে যাইতে পারতেছে না। তারপরে হলো তোমার হলো এক্সটেনশন, এক্সটেনশন, এটা ভুল আছে, অ্যাবনরমাল ফ্লেকশন হবে, তারপরে হবে এক্সটেনশন, ঠিক আছে? এটা 6টা তো 5টা দিছে এখানে, এটা ভুল আছে। আচ্ছা, দিস আর দ্য গ্লাসগো কোমা স্কেল। এখন আমরা যদি মনে করি এই জায়গায় দেখি একটা পেশেন্টকে হেড ইনজুরি নিয়ে আসছে তোমার এখানে, নিয়ে এসে তুমি দেখতেছো যে আর স্পন্টেনিয়াস আই ওপেনিং আছে, পেশেন্টটা কনফিউজ এবং মানে পেইন লোকালাইজ করতে পারতেছে, তাহলে তার গ্লাসগো কোমা স্কেল করতে হবে। আমি বলছি যে 13. স্পন্টেনিয়াস আই ওপেনিং, পেশেন্ট কনফিউজ, ক্যান লোকালাইজ পেইন, তাহলে কত হবে? স্যার 13। তাহলে এখানে আমরা লিখবো GCS is equal to EVM, E for eye opening, V for verbal response, M for motor response. Motor response. হ্যাঁ, তাহলে E এর নিচে ছোট করে আমরা লিখবো স্পন্টেনিয়াস যেহেতু 4, V এর নিচে যেহেতু কনফিউজড বলছি সেখানে লিখবো V এর নিচে 4, আর M এর নিচে লিখবো লোকালাইজ পেইন 5, তাহলে 4 4 প্লাস 5 তাহলে 13, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা করে নিয়ে আমরা গ্লাসগো কোমা স্কেল করতে পারবো। তাহলে গ্লাসগো কোমা স্কেলের প্রয়োজনীয়তাটা হলো যে একটা পেশেন্টের অ্যাসেসমেন্ট করা, তার লেভেল অফ কনসিয়াসনেসটা কি রকম। তার লেভেল অফ কনসিয়াসনেস কি জন্য লাগবে আমাকে পেশেন্টটাকে ক্যাটাগরাইজ করার জন্য, 1 নাম্বার 2 তার ট্রিটমেন্ট প্ল্যানটা রেডি করার জন্য। যদি জিসিএস বেশি খুব কম হয় তাহলে তার ট্রিটমেন্ট প্ল্যান একরকম হবে, আর যদি নর্মাল থাকে তাহলে একরকম হবে, ঠিক কি না? আর এটা আরেকটা করবো যে পেশেন্টের প্রগনোসিসটা কেমন হচ্ছে, ট্রিটমেন্টের রেসপন্স কেমন হচ্ছে, এটা দেখার জন্য, আইদার পেশেন্ট ডিটেরিয়েট করতেছে নাকি নিচের দিকে যাচ্ছে। এই জন্য
যখন গ্লাসগো কমা স্কোর করা হয় তখন হলো মানে তোমার হলো ওই যে আমরা যে পেশেন্টের যে খাতা আছে না আমাদের রিপোর্ট খাতা, সেখানে মানে যে ওই দিনকার সময় এবং তারিখ দিতে হবে, টাইম এন্ড ডেট দিয়ে ওইখানে তোমার যদি আলাদা আলাদা কম্পোনেন্ট করে লিখো, কারণ একটা পেশেন্ট আমি সবসময় দেখবো না। সাপোজ পেশেন্টটা আমি দিনাজপুরে দেখছি, বাট পেশেন্টটা চলে গেল হলো ঢাকায়, তখন এইখানের কি কন্ডিশন ছিল যদি জিসিএসটা লেখা থাকে এবং প্রত্যেকটা পার্ট আলাদা করে লেখা থাকে, তাহলে ঢাকাতে গিয়ে তখন ওরা বুঝবে যে ওই সময় রুগীটা এরকম ছিল, তার থেকে ভালো হলো না খারাপ হলো। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তো তোমাকে মানে মেপে করতে হবে, তোমাকে তো আন্দাজে তো বলা যাবে না। আর ঢাকার ডক্টর তো আর দেখে নাই যে দিনাজপুরে কিরকম ছিল, বাট আমি যদি জিসিএসটা লিখে রাখি ওরা বুঝতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, সকালে তুমি ডিউটি করছো হাসপাতালে, বিকালে তোমার কলিগ আসছে, এরপরে তুমি পেশেন্টকে কাউন্সিলিং করবা, পেশেন্টটা আগের থেকে খারাপ না ভালো কিভাবে বুঝবা? তোমাকে ফোন করবে, এই তুই কি দেখছিলি সকালবেলা বলতো, তা তো না। তুমি যদি ফলো আপে লিখে রাখো, ওইটা দেখেই তো কম্পেয়ার করে বোঝা যাবে যে পেশেন্টটা আইদার ইমপ্রুভিং অর ডিটোরিয়েটিং। বুঝা গেল? তাহলে এই কাজে লাগে। এখন যে একজন কে যেন জিজ্ঞেস করলো যে দুই চোখের মধ্যে এক চোখ যদি না খুলে, না খুলতেই পারে। একটা পেশেন্টের এক পাশে মানে ফেসে ইনজুরি হয়েছে, ফেস ইনজুরি, হেড ইনজুরি, একটা চোখেই নাই, ঠিক আছে, তাহলে তো ওই চোখের রেসপন্স পাবো না আমি, পাবো? তাহলে ভালোটা পাইলে ভালোটা পাবো, অথবা যদি কোনোটাই না পাই, যে আই ওপেনিং, তাহলে এখানে কি লিখবো? E1 2 3 4 কোনোটাই তো লেখা নাই, কারণ পেশেন্টের চোখ পেরিঅরবিটাল সোয়েলিং হয়ে একদম ফুলে আছে, সে চোখ হি অর শি কান্ট ওপেন হিজ আই, হ্যাঁ, সে চোখ খুলতেই পারতেছে না, একদম পেরিঅরবিটাল সোয়েলিং হয়ে আছে। তাইলে এখানে লিখতে হবে ই সি, না ই সি, নো ওয়ান লিখলে তো ভুল হবে, মানে আই ক্লোজড, ঠিক আছে, ছোট্ট করে সি লিখে দিতে হবে ওয়ানের জায়গায়, কারণ তখন আমরা বুঝে নিব এটা দিস ইজ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। তখন আমরা বুঝে নিব যে মানে পেশেন্ট যখন পরীক্ষা করা হয়েছে তখন পেশেন্ট চোখ খুলতে পারে নাই ডিউ টু হচ্ছে ট্রমা বা ডিউ টু ইডিমা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কখন 1 লিখবো? ওয়ান লিখবো যে একটা নর্মাল, তুমি দেখতেছো ইডিমা নাই, স্বাভাবিক পেশেন্ট, তুমি পেইন দিচ্ছ, ডাকতেছো, সে চোখেই মিলতেছে না, ঠিক আছে, তখন হলো ওয়ান লিখবো। আমরা নর্মালি ওয়ানেই লিখবো। আমি যেটা বললাম এটা হলো এক্সেপশনাল কেস, যে তুমি দেখলা যে চোখ এমন ফুলে আছে কিছু কিছু পেশেন্টের, সামনের দিকে আঘাত লাগছে, সে ইডিমার জন্য আই ওপেন করতেই পারতেছে না, অথচ কথা বলতেছে তোমার সাথে, ঠিক আছে, তাহলে ওখানে ই সি হয়ে যাবে, অর্থাৎ আই ক্লোজ। ভার্বাল রেসপন্সটা দেখি যে সব পেশেন্টই তো কথা বলতে পারে, যদি না পারে তাহলে হবে ওয়ান, তাই না? কিন্তু তোমরা কি কখনো আমাদের আইসিইউতে ঢুকছো কখনো মেডিকেল কলেজ হাসপাতালের? মাহমুদুল হাসান ফরিদ, ঢুকছো? তো আইসিইউতে দেখবা যে আমাদের 8টা বেডে অলমোস্ট সব রুগীরই হচ্ছে মুখের মধ্যে টিউব দেওয়া থাকে, এন্ডোট্রেকিয়াল টিউব। তো যখন একটা পেশেন্টের টিউব দেওয়া থাকে তখন তো সে কথা বলতে পারে না, তাহলে সে ওরিয়েন্টেড নাকি কনফিউজড, নাকি শব্দ উচ্চারণ করতেছে, কোনো ওয়ার্ড উচ্চারণ করতেছে, অথবা অনলি সাউন্ড করতেছে, তাহলে আমরা এটা অ্যাসেস করতে পারবো না, তাই না? আন্দাজ করে একটা লিখে দিলে তো ভুল হবে, তাহলেও সেখানে লিখে দিতে হবে ভি, ছোট্ট করে নিচে লিখে দিতে হবে টি, দ্যাট মিনস পেশেন্ট আন্ডার ইন্টিউবেশন। বুঝতে পারছো? আচ্ছা, এখন মনে করো যে একটা পেশেন্টের মোটর রেসপন্স দেখবো আমরা, দেখা যাচ্ছে ইউজুয়ালি হ্যান্ড মুভমেন্ট দেখি, তো দেখা গেলো যে একটা পেশেন্টের হাত নাই, হাত ইনজুরি হয়ে গেছে, তাহলে কি লিখবো? তাহলে ওখানে লিখবো যে মোটর রেসপন্সে অ্যাম্পুটেড, হ্যাঁ, অ্যাম্পুটেশন করা হয়েছে। এইগুলা মানে এগুলো হলো ফেলাসি, এগুলো হলো তোমার সবসময় লাগবে না। যদি এরকম লেখা যায় তাহলে বুঝে নিব যে একটা পেশেন্ট হচ্ছে, মনে করো যে তার হলো আই ওপেনিং হলো 2, পেইনফুল স্টিমুলাসে সে আই ওপেন করতেছে, তার সাথে হচ্ছে তাকে ইন্টিউবেট করা আছে, আর হলো পেশেন্ট হলো মনে করো যে পেইন লোকালাইজ করতেছে, তাহলে জিসিএস কি লিখবো? এগেন পেইনফুল স্টিমুলাসে আই ওপেন করতেছে, তাহলে ওখানে কত? 2।
ইজ ইট? আচ্ছা, তারপরে হচ্ছে সে হলো মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ধরো কনফিউজড আছে, কনফিউজ, তাহলে হলো V4, হ্যাঁ E2 V4, হ্যাঁ, অথবা হলো হচ্ছে মানে সরি এখানে হলো ইন্টিগ্রেট করা আছে ভিতে, তাহলে E2 VT, আর হলো M লোকালাইজ পেন করতে পারতেছে M5, হ্যাঁ তাহলে 7T, তাই না? এখানে হলো 5, ইতে হলো 2, আর হলো VT, তাহলে 7T যদি আমরা লিখি তাহলে এটা বোঝা যাবে আর কি। তাহলে প্রত্যেকটা স্পেসিফিক করে লিখতে হবে, GCS সমান EVM। তাহলে যখন আমরা এই GCSটা আজকে প্র্যাকটিস করো, আর এরপরে যখন আমরা ওয়ার্ডে আসবো, ওয়ার্ডে পেশেন্ট দেখলে আরো ভালো হবে, এবং GCS খুব জানা দরকার। তার আগে অ্যাম্পুটেশন থাকলে কি শুধু এ লিখবো? হ্যাঁ এ লিখে যাবে বা এম্পুটেড লেখা যাবে, কিন্তু তোমার 4 হাত পা তো একসাথে এম্পুটেড থাকবে না, কিন্তু এটা খুব একটা লেখা হয় না, কোনো না কোনো রেসপন্স তো পাবা। এটা কখনো পসিবল যে একটা পেশেন্টের 4 হাত পা এম্পুটেশন করে আসছে? কাজে এটা খুব না, এটা জানার জন্য। ন্যাশনাল হচ্ছে নাইস গাইডলাইন ফর সিটি স্ক্যান ইন হেড ইনজুরি, এটা দিয়েই পড়া শেষ আজকের। এটা হচ্ছে বেলি ল্যাবের একটা চার্ট, তোমাদেরকে বলা হয় যে যখন যে হেড ইনজুরি আসলে তোমরা সিটি স্ক্যান কখন করবা। These are the indications. What are the indications of CT scan in a patient of head injury? তাহলে গ্লাসগো কমা স্কোর less than 30 at any point. At any point বলতে কি বোঝাচ্ছ? ওই যে আমি বললাম যে সময় এবং তারিখ দিয়ে লিখে রাখতে হবে, যখন পেশেন্টটা আসছে তখন হইতে পারে, আসার 1 ঘন্টা পরে হইতে পারে, 1 দিন পরে হইতে পারে। এই তোমার তত্ত্বাবধানে থাকা অবস্থায় তুমি যদি মনে করো তার GCS 13 থেকে নিচে হয়েছে কোনো এক সময়ে, বা যখন তুমি দেখতেছো ঠিক সেই সময় 13 এর নিচে হইলে অবশ্যই সিটি স্ক্যান করতে হবে, ঠিক আছে? তারপর GCS 13, 13 or 14 at 2 hours, হ্যাঁ 2 hours থেকে যদি পেশেন্টের 13 অথবা 14 থাকে তাহলে করতে হবে। ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, আমরা দেখতেছি যে পেশেন্টের হেমিপ্যারেসিস বা হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া এগুলা আছে, তাহলে আমাদেরকে সিটি স্ক্যান করতে হবে। সাসপেক্টেড ওপেন অথবা ডিপ্রেসড ওর স্কাল ফ্র্যাকচার, তোমাদের বড় ভাইরা এখন ডিউটি করতেছে না, আমাকে ফোন দেয়, স্যার এই পেশেন্টটা তো বোনসটা স্যার ভেঙে একদম ব্রেন দেখা যাচ্ছে, বুঝছো? তাহলে এই সমস্ত ক্ষেত্রে করতে হবে। আমি তখন বলি তুমি ভালো করে ওয়াশ দিয়ে স্টিচ দিয়ে ড্রেসিং করে সিটি স্ক্যানে পাঠাও। তাহলে সাসপেক্টেড ওপেন, ডিপ্রেসড ওর বেজাল স্কাল ফ্র্যাকচার থাকলে সিটি স্ক্যান করতে হবে। হিস্ট্রি অফ সিজার, দ্যাট মিনস যদি কনভালশনের কোনো হিস্ট্রি থাকে তাহলে সিটি স্ক্যান করতে হবে। ভমিটিং, ভমিটিং যদি মোর দেন 1 এপিসোড হয় তাহলে সিটি স্ক্যান করতে হবে। দিস আর দ্য ইন্ডিকেশন ফর সিটি স্ক্যান ইন হেড ইনজুরি পেশেন্ট। ওকে, আর্জেন্ট সিটি স্ক্যান, উপরের গুলো কিচ্ছু নাই, তারপরও সিটি স্ক্যান করতে হবে। যদি পেশেন্ট এল্ডারলি পেশেন্ট হয়, লাইক বয়স এজ যদি মোর দেন 65 হয় তাহলে সিটি স্ক্যান করতে হবে। কোয়াগুলোপ্যাথি, অনেক পেশেন্ট আছে ভালভ রিপ্লেসমেন্ট করা আছে বা অন্য কোনো কারণে পেশেন্ট ওয়ারফেরিন খান, ওয়ারফেরিন কি একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ না, তাহলে করতে হবে। ডেঞ্জারাস মেকানিজম অফ ইনজুরি, এটা বলতে কি বোঝায় কেউ বলতে পারবা? সাধারণ জ্ঞান থেকে মনে করো একটা মানুষ মোবাইলে কথা বলতে বলতে ফুলবাড়ি বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছে, মনে করো যে রেলের লাইনে ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে, পিছন থেকে এসে ট্রেন ধাক্কা দিচ্ছে, তাহলে তো করতেই হবে নাকি? এরকম পাওয়া যায় যে মানে কথা বলতে বলতে সে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা দিচ্ছে, এরকম পেশেন্টও আমি পাই মাঝে মধ্যে। সে কি মানে কুম্ভকর্ণ, তাই না? আচ্ছা, অ্যান্টিগ্রেড অ্যামনেশিয়া, পেশেন্টের ঘটনার আগে যদি মোর দেন 30 মিনিট তার যদি অ্যামনেশিয়া থাকে তাহলে সিটি স্ক্যান করতে হবে। তাহলে দিস আর দ্য ইন্ডিকেশনস ফর সিটি স্ক্যান ইন হেড ইনজুরি পেশেন্ট। তোমাদের এই 3টা লেকচার হলো, এগুলা তোমরা একটু দেখো, আর তোমরা হচ্ছে যেহেতু বাসায় আছো 13 or 14 at 2 hours, এটা একটু আরেকবার বলবেন, এটা বুঝি নাই।
এটা বুঝেন নাই? জি স্যার। পেশেন্টের স্কোরটা হলো 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টার সময় আর কি, এই দুই ডিউরেশনে 13 বা 14 ছিল। আমি তো বলছি যে 13 এর নিচে এট এনি পয়েন্ট যে কোনো সময় যদি হয়, কিন্তু দেখা গেল যে তোমার কাছে যখন আসছে তখন ভালো, বাট অন্য সময় তার জিসিএস স্কোরিং করা আছে 13 অথবা 14 এবং এটা 2 ঘন্টা সময় ছিল, মানে 13 বা 13 এর নিচে তো করতেই হবে। এখানে 1 নম্বর হলো 13 এর নিচে করতে হবে। তাহলে 13 আর 14 কি মাপ ইয়া করলো? 13 আর 14 এ যদি 2 ঘন্টা সে স্টে করে, যে এই টানা 2 ঘন্টা 13 অথবা 14 ছিল, তাহলে করতে হবে। আর 15 থাকলে করার দরকার নেই, ঠিক আছে? 15 থাকলে করতে হবে যদি ওই সমস্ত সমস্যা থাকে, যদি তোমার হলো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, সাসপেক্টেড ওপেন ফ্র্যাকচার থাকে, ডিপ্রেস ফ্র্যাকচার থাকে, ভমিটিং হয় মোর দেন ওয়ান্স এপিসোড, তাহলে করতে হবে। আর আমরা যদি শুধুমাত্র জিসিএস কনসিডার করি, জিসিএস যদি 13 এর নিচে হয় অবশ্যই করতে হবে, আর 13 থেকে 14 যদি 2 ঘন্টার মধ্যে থাকে তাহলে করতে হবে। বুঝা গেছে? জি স্যার। তাহলে আজকের মতো এখানে শেষ নাকি? বেশি হয়ে গেছে, কমপ্লেন হবে না তো? না স্যার। তো ভালো করে পড়াশোনা করো, আর তোমরা এটা বেলি লাভে পাবা সব, বুঝছো? সবগুলো বেলি লাভে আছে। আর এই আজকের পড়াশোনার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আমরা জিসিএস টা কতক্ষণ পর পর চেক করব? তুমি যখনই রুগী দেখতে যাবা তখনই করবা। তোমার এটা ডিপেন্ড করবে, তোমার পেশেন্ট যদি বেশি সিভিয়ারলি খারাপ হয়, সিভিয়ারলি ইনজুর্ড হয়, তাহলে তো তুমি মানে এটা হলো তুমি যখনই পেশেন্টটা অ্যাসেস করবা তখনই তুমি এটা যেয়ে লিখে দিবা। অথবা তুমি নাই, তোমার যারা আছে সাপোর্টিভ স্টাফ নার্স আছে, বিদেশে তো নার্সরাই করে এটা, ওদের এখানে চার্ট আছে, ওই চার্টের মধ্যে লিখে রাখে। বাট ওরা পারবে, আমরা পারবো না, তাই কি হবে? কিফায়াত আজাদ আসো? আচ্ছা, অনি? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? সজীব আলী, চলো। সজীব আলী, না স্যার। প্রশ্ন নাই? জি স্যার। না না স্যার। জি স্যার। অভিষেক 144, is there any query? No, sir. No. তাহলে ঠিক আছে, আজকের জন্য গুড বাই। তোমরা নেক্সট টাইমে মোস্তাকিম, ওই যে আসাদুজ্জামান স্যারের নাম্বার আছে তোমার কাছে? জি স্যার আছে। আসাদুজ্জামান স্যারকে ফোন দিও, স্যার একটু রিকোয়েস্ট করছে আমাকে যে স্যার তোমাদের ক্লাসগুলো নিয়ে শেষ করে দিতে চায় আর কি। তো আমি চিন্তা করলাম ভালো আচ্ছা হবে, স্যার, তাহলে আমি স্যারকে ফোন দেব। এই জন্য ভালো হবে, কারণ আমি তো আছি দিনাজপুরে, আল্লাহ যদি বাঁচাই রাখে। আর আসাদ ওরা তো আসলে ঢাকা থেকে যাওয়া আসা করে, ওরা একটু তারার মধ্যেও থাকে, তো ও যেহেতু চাইছে আমি ভাবছি যে করে নাও। আর আমার সাবজেক্ট সম্পর্কে কারো যদি কোনো মানে জানার থাকে বা কোনো কনফিউশনে পড়ো, আমাকে ফোনে জানাইতে পারবা, ঠিক আছে? জি, sir.